This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আছে যত দেখি আমির ও ওমরা, আর যত আছে হোমরা চোমরা, হাল্লা চলেছে যুদ্ধে, আহা হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা 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 হাল্লা। মোগেম্ব খুশুয়া। শুরুটা এভাবেই করতে হচ্ছে। প্রত্যেকে নমস্কার, সুপ্রভাত, আদাব জানাই এবং একেবারে গোড়াতেই জানাই যে এই অনুষ্ঠানটা নিয়ে বিতর্ক করার কোনো চেষ্টা করবেন না। আমি প্রসূন গুপ্ত এমন একটি পরিবারের, যারা আপনারা প্রত্যেকেই জানেন, না জানলে আরেকবার রিপিট করে দিচ্ছি। আমার বাবা আর্মিতে ছিলেন, আমার পিসমশাই 1971-এর যুদ্ধে প্রাণ দিয়েছেন, যে ছোট পিসির হাতে আমি মানুষ, তার সন্তানাদি ছিল না, আমি তার একমাত্র পুত্র সম। সুতরাং আমার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং আমার সেজ ভাই সম্প্রতি এয়ারফোর্স থেকে রিটায়ার করে তিনি এখন আপাতত লন্ডনে। তো সুতরাং একটা আর্মি ফ্যামিলির ছেলে হিসাবে আমি দাবি করতেই পারি যে ঠিক এক পক্ষকাল আগে যে 26 জনের মৃত্যু হলো এবং একজন স্থানীয় মুসলিম, তার কি হলো এতদিন বাদে, কজন ধরা পড়লো, একজনও না। তাহলে চলছেটা কি, হচ্ছেটা কি, কি হবে? আজকাল টিভি খুললে, বিশেষ করে একটা রাবিশ চ্যানেল বলে চ্যানেল আছে, সেখানে যা চেঁচায়, আমি দেখেছি আমাদের এখানে পাগলা কুকুরগুলো চেঁচায়, রাত্রিবেলা ঘুম হয় না, মাঝে মাঝে গাও 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 করে, ওগুলো সবকটা চেঁচায়। সবকটা পাগলা কুকুর যেন ওই সন্ধ্যেবেলাতে ওদের ওখানে থাকে, তারপর রাত্রিবেলা আমার বাড়ির সামনে চলে আসে। এমন হম্বিতম্বি চলছে সারা ভারত জুড়ে সমস্ত গদি মিডিয়া গুলো, যে যুদ্ধ লাগলো, এই দেখুন লাগছে, এই তো ধোঁয়া বেরোচ্ছে, এই দেখুন এসে গেছে, এবং তাদের লম্ফঝম্প দেখে মনে হয় যে যুদ্ধটা লাগবেই। এবং যুদ্ধ শুধু লাগা নয়, এক এক দিন এক এক রকম খবর, এবং কমতি যান না আনন্দবাজার পত্রিকাও কিছু, এই রেডি রয়েছে, ওই রেডি রয়েছে, সিন্ধু নদীর জল আটকে দেওয়া হয়েছে, এই জল ছাড়া হয়েছে, এই আমরা খাবার বন্ধ করে দিচ্ছি, এই আমি এই করলাম, এই দেখুন আমাদের সমস্ত 15 মতন ঝড়ের মতন গিয়ে উড়িয়ে দেবে, আমাদের নতুন আরো কতগুলো বিমান কেনা হচ্ছে ফ্রান্সের থেকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমন একটা ভাবভঙ্গিমা যে সাধারণ লোক, আপনি আমি, আমরা যত সাধারণ লোক, আমরা বলছি এই যুদ্ধ লাগলো বটে, এই লাগলো বটে, কিন্তু এই আবার বলছি এক পক্ষকাল হয়ে গেল, যুদ্ধের নামগন্ধ নেই। যুদ্ধ লাগা সম্ভব কি এই মুহূর্তে? কিছু তথ্য বলছে কোনো দিনও যুদ্ধ হবে না, শুধু হম্বিতম্বি চলবে। আচ্ছা আপনারা বলুন, এই যে আমি সিন্ধু নদী আটকাচ্ছি এবং সেটাকে আটকে আমি বললাম যে জল সাপ্লাই করবো না, তাহলে তো ওখানে মানে ব্যারাক দিতে হয়, আটকাতে হয়, যেভাবে দুর্গাপুর ব্যারেজ রয়েছে সেরকম ভাবে ব্যারেজ দিয়ে আটকাতে হবে। আটকালে আপনি কি করে জল রেজিস্ট করবেন? লাগানো হয়েছে কি? আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে জানাই, এই ধরনের ব্যারেজ লাগাতে 10টি বছর লাগে। যেমন জল যাচ্ছিল সেরকম যাচ্ছে বলেই খবর, এখনো পর্যন্ত তারা যে একেবারে জল বন্ধ হয়ে গেছে, জলটা আটকাবেন কিসে? আপনারা নর্মাল দেখুন, এরকম একটা জায়গা, এইরকম এখান থেকে জলটা আসছে, এখান থেকে বেয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি জলটাকে আটকাতে গেলে তো এরকম জায়গায় একটা ব্যারেজ দরকার, আটকাতে হবে। এখানে দিয়েছেন কি? তা জলটা আটকাচ্ছে কি করে? সুতরাং আপনারা লাফাচ্ছেন জল আটকে দিয়েছি, না খাইয়ে মারবো, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ব্যাপারটা কি? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা খাবার দাবার ইত্যাদি সাপ্লাই বন্ধ করবো। নাসিকের যে পেঁয়াজওয়ালারা না ছুলে ছেড়ে দেবে, কারণ নাসিকে যে পেঁয়াজ হয়, সে পেঁয়াজ যদি পাকিস্তানে সাপ্লাই না করা যায়, তাহলে কিন্তু অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, অর্ধেক পেঁয়াজ। এছাড়াও যে সাপ্লাইং ব্যাপার ট্যাপার গুলো রয়েছে, এই খবরগুলো আপনারা পান কি কখনো? বা অন্যান্য বলছে আমরা ওই আকাশপত্র ব্যবহার করবেন না। আমার যদি বোম্বে থেকে একটা ফ্লাইট ছাড়ে, আমার যদি একটা বিমান ছাড়ে লন্ডনের জন্য বোম্বে থেকে, তো তার সে আরব সাগরের উপর দিয়ে, ইরানের উপর দিয়ে বেরিয়ে চলে গিয়ে যেভাবে যাবে, পাকিস্তানের উপর দিয়ে যাবে না। কি আসলো গেল? এবার পাকিস্তানের যদি কোনো বিমান যদি মনে করে যে সে বাংলাদেশ যাবে, সে নেপাল ঘুরে যাবে, ওপর দিয়ে যাবে, হিমালয়ের ওপর দিয়ে গিয়ে নেপাল ঘুরে চীন ছুঁয়ে বাংলাদেশে ওদিক দিয়ে ঢুকবে, এসে মানে আরাকান দিয়ে ঢুকবে।
তো এইটুকুই হয়েছে। আর কি হয়েছে? আর কি বদলা নেওয়া হলো? মোদী সাহেব জানাবেন কি? আজকে কিন্তু মোগেম্বো খুশোয়া, আমার মোগেম্বো কিন্তু নো আদার দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তার মতন মোগেম্বো এবং তার সঙ্গে যে দোস্তি, এ হচ্ছে মোগেম্বো খুশোয়া বলছে। এই মোগেম্বোর ইচ্ছা শক্তিতে কিন্তু আজকে পৃথিবীর বহু জায়গা চলছে। এই মোগেম্বো কিন্তু দ্বিধান্বিত। আজকে পুরো ঘটনাটা আপনাদেরকে টুকটুক করে শোনাবো, এবং আপনারা প্লিজ দয়া করে আমার কথাটা বিবেচনা করে শুনবেন, এবং বিবেচনা করে শুনে যদি ত্রুটি পান তাহলে অবশ্যই তলায় কিন্তু আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আবারও বলছি, যে সাহসিকতাতে আজ আমি এক শহীদ পরিবারের ছেলে, আমি বলতেই পারি, আমার পিসমশাই বেড়াতে যাননি, তিনি আইএনএস কুকরির লেফটেন্যান্ট কমান্ডার ছিলেন। যখন টর্পেডোটা এসে আইএনএস কুকরিতে লাগলো, করাচি থেকে, করাচিকে ধ্বংস করে যখন ফিরছিল আইএনএস কুকরি বম্বের দিকে, তখন মাঝপথে যে টর্পেডোটা এসে লাগলো তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল লোয়ার ডেক, এবং লোয়ার ডেক যখন বিচূর্ণ হয়ে যায় তখন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা, লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন, যিনি আমার পিসমশাই ছিলেন, তাকে বললেন যে সেন তুমি চলে যাও, ইমিডিয়েটলি লোয়ার ডেকে গিয়ে দেখো কি সিচুয়েশন হয়ে রয়েছে। আমার পিসমশাই জানতেন লোয়ার ডেক বলে অ্যাজ সাচ কিছু নেই, সেটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি সিঁড়ি দিয়ে নেমে জলে তলিয়ে যান। ভাবতে পারেন মৃত্যু? ভাবতে পারেন? ৭১-এর যুদ্ধে বাংলাদেশ হয়েছিল যেবার, সেবার প্রাণ দিয়েছিলেন। সেই পরিবারের ছেলে হয়ে আমি বলছি যে রসিকতা করছেন, যে বুকের পাটা, যে দম ইন্দিরা গান্ধীর ছিল, যে ইন্দিরা গান্ধী কারুকে তোয়াক্কা করেনি। তিনি দেখেছিলেন যে একটা পাকিস্তান দুভাগে যে বিভক্ত হয়ে রয়েছে, আরেকটা পাকিস্তানের উপর যারা বাঙালি অধ্যুষিত, তাদের উপর তীব্র অত্যাচার চালাচ্ছে 52 সাল থেকে, এবং ডিভাইড হওয়ার পর থেকেই তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। তো এসব ঘটনাগুলো তো জানতে হবে। তারপরে সেখানে রেপ, অত্যাচার ইত্যাদি ইত্যাদি হওয়াতে তখন তারা সব বন্দুক হাতে করে বেরোলো বাংলাদেশের নাগরিকরা, অনেকে পালিয়ে চলে এলো আগরতলা দিয়ে কলকাতায়, এবং ইন্দিরা গান্ধী একেবারেই নভেম্বরে ডিসাইড করলেন, একা সিঙ্গল হেডেড তিনি কথা বললেন মানেকশার সঙ্গে। তিনি ছিলেন তখন আমাদের আর্মি চিফ, মানে 3টে ডিপার্টমেন্ট যে রয়েছে, এয়ারফোর্স, পদাতিক এবং নৌ, তার উপরে ছিলেন ফিল্ড মার্শাল, তার নাম ছিল। মানেকশার সঙ্গে কথা বলে বললেন যে মানেকশা, আমি বাংলাদেশকে অ্যাটাক করব, বাংলাদেশে পাকিস্তানিদের অ্যাটাক করব। অ্যাট দ্য সেম টাইম মানেকশা তখন বললেন ইন্দিরা গান্ধীকে যে ম্যাডাম, আপনি তো বাংলাদেশে ঢুকতে চাইছেন, ভেরি গুড, সেটা ঢুকুন, ক্ষতি নেই, কিন্তু এদিকে তো পাকিস্তানও বসে থাকবে না, তারাও তো অ্যাটাক করবে পাঞ্জাবে, মানে পাকিস্তানের পাশে যে পাঞ্জাবটা রয়েছে, তারা অ্যাটাক করতে পারে রাজস্থানের কিছু অংশ, তাহলে সেটাকে আপনি রেস্ট্রিক্ট করবেন কি করে? ইন্দিরা গান্ধী বললেন যে আমি দুদিকেই কিন্তু সেনা রেডি রাখছি, একটা নৌবহর ছাড়বো আমরা বম্বে থেকে, সেটা অ্যাটাক করবে করাচিকে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সমস্ত সৈন্য একেবারে ঘিরে ধরবে বাংলাদেশে থাকা পাকিস্তানিদের। সেই ঘটনাই ঘটেছিল, এবং সেই ঘটনা থেকেই 16 তারিখ ডিসেম্বর আমার পিসি স্বামীহারা হয়েছিলেন 12 তারিখ এই টাইমে। তারপর 4 দিন তিনি বম্বেতে বসেছিলেন, তাকে নিয়ে আসতে হয়েছিল। সেটা আমরা ভুলবো না, আমরা কোনোদিন ভুলবো না। তাকে বীরচক্র দেওয়া হয়েছিল, তিনি রাষ্ট্রপতি ভিভি গিরির হাত থেকে বীরচক্র পেয়েছিলেন, এবং ইন্দিরা গান্ধী নিজে ডেকে আমার পিসির সঙ্গে কথা বলে বলেছিলেন তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাবে। প্রয়োজন হয়নি, যাই হোক, সেটা তো অন্য গল্প। আমার বাড়ির সেন্টিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি না, সেই দুঃখ বা সেই যন্ত্রণা আমার মধ্যেই থাকুক। কিন্তু আমি বলবো যে সেদিনকে ইন্দিরা গান্ধী যে চৌচির করে দিয়েছিলেন পাকিস্তানকে, তার জন্য তাকে মিটিং করতে হয়নি রাশিয়ার সঙ্গে। রাশিয়া তখন বন্ধু ছিল ইন্ডিয়ার, শুধু জানিয়েছিলেন যে আমি সামহাউ অ্যাটাক করব। তবে হ্যাঁ, তিনি বিরোধীদের মধ্যে থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলেছিলেন, কমিউনিস্টদের একটি অংশ সাপোর্ট করেনি, যাদের নাম সিপিএম, এবং একটি অংশ সাপোর্ট করেছিল যাদের নাম সিপিআই। এবং সিপিএম এর যেমন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা বলা হয়, তারা যেমন সমর্থন করেননি এদেশে, তেমন মার্কসিস্ট এই সিপিএম এরই আরেকটা রূপ ছিল বাংলাদেশে, তারাও সাপোর্ট করেনি তারা। ইন্দিরা গান্ধী বলেছে কে সাপোর্ট করলো না করলো উই ডোন্ট কেয়ার। একটা সমস্যা ছিল যে চীন কিন্তু পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। রাশিয়া তখন এত শক্তিশালী ছিল, মানে বিরাট দেশ রাশিয়া, তখন সোভিয়েত রাশিয়া ছিল, আজকের এই তাজিকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি ইত্যাদি সমস্ত নিয়ে
এমনকি এই যে যুদ্ধ চলছে যাদের সঙ্গে, তারা সবাই মিলে কিন্তু একটা বিরাট রাশিয়া ছিল। সেই রাশিয়ার শক্তি ছিল অসম্ভব। তেমনই আমেরিকার শক্তি ছিল, বৃহত্তর শক্তি তাকে বলা হতো। চীনের সঙ্গে আমেরিকার সখ্যতা ছিল, যেহেতু রাশিয়াকে টাইট দিতে হবে এটা আমেরিকা মনে করত। চীন ইন্টারফেয়ার করার সঙ্গে সঙ্গে রাশিয়ার থেকে একটা ঘটনা তার আগে বলে রাখি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নেহেরু কমিউনিস্ট মাইন্ডেড মানুষ ছিলেন, বামপন্থী মানুষ ছিলেন। নেহেরু দুটো কাজ করেছিলেন, একটা হচ্ছে গিয়ে মার্শাল টিটো, যিনি কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন এবং কমিউনিস্ট ছিলেন, তিনি চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট ছিলেন বা সেক্রেটারি ছিলেন, যাই হোক যেভাবেই দেখেন না কেন, তার সঙ্গে সখ্যতা করেন, যেহেতু বামপন্থী টু বামপন্থী রিলেশন ভালো করেছিলেন নেহেরু। এবং নাসের বলে একজন ছিলেন, তিনি আরাবিয়ান কান্ট্রির নেতা ছিলেন, নাসেরের সঙ্গে সখ্যতা করেন, যার জন্য মুসলিম কমিউনিটির সঙ্গে নেহেরুর সম্পর্ক ভালো ছিল। পরবর্তী অধ্যায়ে ইন্দিরার সম্পর্ক ভালো ছিল। আফগানিস্তান তখন মোটামুটি রাশিয়ার অধীনে ছিল, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এবং এরপরে যেটা হয়েছিল যে কমিউনিস্ট কান্ট্রি যারা ছিল, পোল্যান্ড বলুন, অস্ট্রিয়া বলুন, ইস্ট জার্মান বলুন, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, প্রত্যেকে কিন্তু ইন্ডিয়াকে পরোক্ষ সাপোর্ট করেছিল যে হ্যাঁ ঠিক আছে, গো অ্যান্ড ফাইট। আপনারা জানেন যে আমেরিকা কিন্তু যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ইন্ডিয়াকে স্ম্যাশ করার জন্য, সেটাকে রেস্ট্রিক্ট করা হয়েছিল, ইন্ডিয়া যুদ্ধে করেছিল। আরেকটা চীনকে কিন্তু হুমকি দিয়েছিল রাশিয়া যে দেখো কিছু হোক না হোক, তোমাদের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটাকে নষ্ট করে দেওয়া হবে যদি তোমরা ইন্ডিয়ার ব্যাপারে ইন্টারফেয়ার করো। চীন গুটিয়ে গিয়েছিল। চীন সেদিনকে গেলে এটা একটা মহাযুদ্ধে পরিণত হতো, কিন্তু আমেরিকাকে রেস্ট্রিক্ট করেছিল। অষ্টম নৌবহর যখন আসছিল সেটাকে আটকানো হয়েছিল উইথ দ্য হেল্প অফ রাশিয়া ডেফিনেটলি। তবে বাংলাদেশ হয়েছিল। ধর্মের ভিত্তিতে কিন্তু দুটো দেশ আলাদা হয়নি। মুসলিম টু মুসলিম কিন্তু ফাইটটা ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানটা কিন্তু মূলত মুসলিম অধ্যুষিত জায়গা ছিল, হিন্দুও ছিল, প্রচুর হিন্দু ছিল, কিন্তু তখন সেটা ধর্মের ভিত্তিতে হয়নি। কিন্তু আজ এই মুহূর্তে যে যুদ্ধ বিগ্রহের কথা বলা হচ্ছে, তার মধ্যে ধর্মকে মিশ্রিত করা হয়েছে যেন অমলেট বানানোর মতন। এবং সেটা করার পর যখন আমেরিকা জানতে পারলো, তখন মোগেম্বো খুশুয়া, কারণ মোগেম্বো ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই যুদ্ধ চায়, যুদ্ধবাজ লোক সে। তাহলে হচ্ছে না কেন যুদ্ধটা? আমরা সম্প্রতি দেখলাম এই 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 যে ইদানিং এআই বেরিয়েছে। হ্যাঁ, এআই মানে হচ্ছে গিয়ে আপনার যেটা নয় সেটাই দেখা বিষয়বস্তু। হুম, তো এআই দিয়ে একটা ইদানিং ভাইরাল হয়েছে, সেটাতে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি ভারতের সঙ্গে আছি, আমি পাকিস্তানকে ধ্বংস করে দেবো। ভুল ভুল, এসব সব ফেক। এগুলো এআই দিয়ে মানে রসিকতা করে এগুলোকে শেপে ছাড়া হচ্ছে। সেটা প্রবীরবাবু একবার করেছিলেন, এক মহিলাকে দিয়ে ইন্টারভিউ করিয়েছিলেন, সেটাও এআই ছিল। ফলে এই সমস্ত ভুল কথা আমেরিকা পরিষ্কার একটি বার্তাই দিয়েছে, একটি বার্তাই। সে বার্তাটি হচ্ছে পাকিস্তানও আমার বন্ধু, ভারতও আমার বন্ধু। কি হবে না হবে, কিভাবে সন্ত্রাসবাদীকে ধরবে বা না ধরবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু একটি লোকও যেন দুটি দেশের আর না মরে, অর্থাৎ পাকিস্তানের যেন না মরে। কারণ পাকিস্তানকেও যুদ্ধজাহাজ বিক্রি করতে হচ্ছে, এবং পাকিস্তানের আইএসআই যারা কিনা মূলত আমেরিকার দালাল, তাদের সঙ্গে আমেরিকার সখ্যতা, আমেরিকা সেটা নষ্ট করতে নারাজ। অন্যদিকে চীন, তারা জানে যে ভারত একটা মস্ত বড় ব্যবসায়িক জায়গা, তাদের সঙ্গে রিলেশন খারাপ যেমন করব না, তেমন আমার যেমন কর্তৃত্ব আছে চীনের পাকিস্তানের উপর, নেপালের উপর, ভুটানের উপর, এখন এই মুহূর্তে বাংলাদেশের উপর এবং শ্রীলঙ্কার উপর, মায়ানমারের উপর, সেই সম্পর্কের জায়গা থেকে মোদির কাছে বার্তা গেছে না, যুদ্ধফুদ্ধের ব্যাপার ভুলে যান। এমনিতেই মোদি কতটা যুদ্ধবাজ বা যুদ্ধ করতে কতটা প্রস্তুত, সেগুলো সব কল্পকথা ইত্যাদি ইত্যাদি তো আমরা আগে শুনেছি। 2019-এর ভোটের আগে তো আমরা দেখেছিলাম যে কি হয়েছিল, সেখানে নাকি বোমা বর্ষণ হয়েছে, সার্জারি হয়েছে, কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পরে ইমরান খান ফ্যাক করে হেসে বলে কিচ্ছু হয়নি, ওটার পটকা ফুটেছে। ফলে এই গল্প গাছা আমি ধরছি না, আমি আদর্শ ভারতীয়। আমি এই মুহূর্তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকুন বা না থাকুন, আমি ভারতবর্ষের পাশে, এবং নরেন্দ্র মোদী যা ডিসিশন নেবে আমি সমর্থন করছি। কিন্তু কি সেই ডিসিশন, কি সেই যুদ্ধ, কোথায় যুদ্ধ, কেন যুদ্ধ? যুদ্ধ হবে না দাদা, যুদ্ধ হবে না কেন সে বোম্বাস্টিক কারণটা আপনাদেরকে বলবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে জানাই যে এই মোগেম্বো বা ডোনাল্ড ট্রাম্প নৃশংস, ভয়ঙ্কর, চরম রাইটিস্ট, কিন্তু নিজের দেশের মধ্যে কেঁচো, মানে আমেরিকানদের সামনে কেঁচো হয়ে থাকে। ওদের দেশের নিয়মটাই তাই। এমনিতে ডেমোক্রেট এবং রিপাবলিকান যে দুটি দল রয়েছে, তার মধ্যে রিপাবলিকান খুব অ্যাগ্রেসিভ রাইটিস্ট এবং খুব ডিক্টেটর টাইপ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার থেকেও বেশি ডিক্টেটর বিদেশিদের সঙ্গে। দেখুন, ইদানিং যেটা হয়েছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব সখ্যতা, হাতে হাতে বন্ধুত্ব, গলায় জড়াজড়ি ইত্যাদি ইত্যাদি। তার তো নানান রকম ছবি ছক্কা আমরা দেখেছিলাম, কিন্তু রিলেশনটা খারাপ হয়েছিল এবার ডোনাল্ড ট্রাম্পের ভোটের আগে। নরেন্দ্র মোদী তার হয়ে প্রচার করেননি, বিস্তর খোঁজেছিলেন। সুতরাং এই মোগেম্বো কিন্তু খুব খেপেছিল। যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি মিটিং করেছেন, কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ট্যাক্স, ওভার ট্যাক্স করব, এবং সম্প্রতি বলছে যে কালচারাল উইংস থেকে শুরু করে নানান রকম ব্যাপারে বেধড়ক ট্যাক্স করব। এবং শুধুমাত্র নরেন্দ্র মোদীকেই থ্রেট করেননি, তার সঙ্গে তিনি চিন্তাও বলেছে যে দেখো ভাই, তুমি যে খরচাপাতি নিচ্ছ সেগুলো কমাও। মিষ্টি ভাষী। রাশিয়ার সঙ্গে সম্পর্কটা খানিকটা ভালো, এই বর্তমান পুতিনের সঙ্গে এর সম্পর্ক ভালো। এবং ইউরোপের কোন কান্ট্রিকে, অন্তত ন্যাটো গোষ্ঠী যারা আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলে, অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি, স্পেন, ইতালি, খানিকটা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, মধুর। কিন্তু এই দেশগুলোকে রিয়াত করছেন আমেরিকা এবার ডোনাল্ড ট্রাম্প। তাদের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছে, বলছে ওরা নতুন কি সৃষ্টি করেছে। খুব ভালো করে শুনুন আমার কথাগুলো। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চাইছে ব্যবসা করতে, সারা বিশ্বে তাদের ব্যবসা ছড়িয়ে যাবে। তাদের ব্যবসায়ীরা, ডোনাল্ড ট্রাম্প নিজেও ব্যবসায়ী, তাদের ব্যবসায়ীরা খুশি থাকলে ডোনাল্ড ট্রাম্প আরো 4 বছরের জন্য পরের বার আসতে পারবে। সুতরাং তার প্রস্তুতিকরণের জন্য তিনি তার ব্যবসায়ীদের, যে কোনো দেশেই ব্যবসায়ীদের খুশি রাখা হয়, আমাদের দেশে আদানিকে খুশি রাখছে না নরেন্দ্র মোদী। সুতরাং ব্যবসায়ীরাই দেশ চালায়, রাইটিস্ট পার্টিরা যেখানে থাকে বিশেষ করে। তো ফলে যেটা ঘটনাটা ঘটেছে যে ইউরোপিয়ান দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এদেরকে খুব একটা আমল দিচ্ছেন না এই আমাদের মোগেম্বো সাহেব। মোগেম্বোর বক্তব্য হচ্ছে হাম খুশ নেই হ্যায়। কারণ জার্মান ওই নতুন গাড়ি আর কি বানাবে, গাড়ি ছাড়া কি দেবে, গাড়ি আর বিয়ার ও লাগবে না। তোমার প্রচুর গাড়ি আমার দেশে এসে গেছে, হয় তোমার বিক্রি বাট্টার সমস্ত সারা পৃথিবীর বিক্রি বাট্টা করার জন্য জার্মানিতে যত গাড়ি তৈরি হয় সমস্ত বিক্রি বাট্টার এজেন্সি আমাকে দিয়ে দাও, তার মতো ফটো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ব্রিটেনের লোহালক্কর বা কারখানা বলে আমার দরকার নেই, আমি মডার্নাইজেশন করে ফেলবো, আমি নতুন নতুন কারখানা করবো, তোমাদের হেল্পের দরকার নেই। আর ফ্রান্সের কি আছে, যুদ্ধ জাহাজ, আমেরিকারও আছে ভাই। ফ্রান্সের যেমন এয়ারবাস রয়েছে, আমেরিকার বোয়িং রয়েছে। আর ফ্রান্সের কি রয়েছে, সেন্ট সুগন্ধি কিছু খাবার দাবার, বলা লাগবে না, ও ভাটা। সুতরাং ইউরোপিয়ান কান্ট্রি যার উপরে আমেরিকার কর্তৃত্ব ছিল এবং যেখানে আমেরিকার ব্যবসা ছিল বিরাট, তাদেরকে পাত্তা দিচ্ছে না। তাহলে আমেরিকার দরকার কোনটা? নিশ্চয়ই ভারত। ভারত জানে এবং আমেরিকাও জানে যে আমেরিকা এখানে এক্সপোর্ট করবেই সস্তায়, যদি না করে
তাহলে ভারতের বিরাট অংশের, যেখানে আম্বানি আদানি থেকে শুরু করে ভারতের যত টপ বিজনেসম্যান রয়েছে, তাদের আমেরিকাতে সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে ভারতের না খেয়ে মরবে, এত বড় ঘটনাটা বলে দিচ্ছি। সুতরাং আমেরিকার যত মস্তানি চুদুর বুদুর সেগুলো নরেন্দ্র মোদীকে মেনে নিতে হচ্ছে। মানে একটা প্রতিবাদ দেখেছেন? প্রতিবাদ নেই, কারণ আমেরিকাকে চটিয়ে মোদী চলবে না, মোদীর হাতে আর কোনো শক্তি নেই। রাশিয়া বলেছে আমি তোমার পাশে আছি, রাশিয়ার সাপোর্টিং এ কি লাভ? তারা তো এমনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিজেরাই অস্থির হয়ে রয়েছে, নতুন করে কি সাপ্লাই করবে? এটা গেল পার্ট ওয়ান। চীন কোনো দিকে নেই, কিন্তু চীনের বক্তব্য পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। নইলে দেখুন, বাংলাদেশ থেকে হাসিনাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর যে সেখানে তাণ্ডব হয়েছিল, মোদী কিছু করতে পেরেছে? শুধু হম্বিতম্বি। প্রত্যেকদিন পেপারে আজকে বাংলাদেশ অ্যাটাক করবে, আজকে বাংলাদেশে অমুক করবে, কালকে বাংলাদেশে তমুক করবে, শুধু হিন্দু মুসলমান করে একটা সময় কাটিয়ে। তারপরে তো এই 26টা মৃত্যু হলো, হত্যা হলো রাদার আমি বলবো। তাতে করে কি দাঁড়ালো? আজকে এতদিন বাদে, এক পক্ষকাল বাদে কি দাঁড়ালো? কিছুই না, শুধু হম্বিতম্বি চলছে। কারণ মোদীকে কিছু করতে গেলে এমন একটি শক্তির দরকার। তাদের পাশে ইসরায়েল আছে, আবার ইসরায়েলের সঙ্গে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর রিলেশন খুব খারাপ, মানে বিশেষ করে আপনার আরাবিয়ান কান্ট্রিগুলো, দুবাই ফুবাই ইত্যাদি ইত্যাদি। তো ফলে একটা ব্যাপার নরেন্দ্র মোদীকে বিরাট ভাবিয়েছে, যেটা আমেরিকা পরিষ্কার তাদেরকে বার্তা দিয়েছে, যে মুসলমানদের চটিয়ে আমেরিকা চলবে না। এই যে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, তার ব্যবসা তো খুলতে হবে তাকে। ভারতে তো সে সাপ্লাই করবে, ভারতে তো আর কারখানা করবে না, ভালো করে শুনুন। কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গায়, জার্মান, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, সেখানে তারা আর নতুন করে কলকারখানা বা এজেন্সি নিতে আগ্রহী নয়, কারণ এগুলো পুরনো প্রোডাক্ট হয়ে গেছে, আর দরকার নেই। কিন্তু নতুন জায়গা তাদের দরকার। নতুন জায়গা কোথায় আছে? দুবাইতে আছে। নতুন জায়গা কোথায় আছে? আরব আমিরশাহিতে আছে। এবং ওই সমস্ত জায়গাতে, বা এই লাস্ট ওয়ার্ল্ড কাপ যেখানে হলো, সেই সমস্ত জায়গাতে প্রচুর ফাঁকা জমি। তারা বলছে আমেরিকা এসো, তোমার এখানে প্রবাবল ফ্যাক্টরি বানাও, তোমরা এই জায়গাটা নাও। আমেরিকা তো চাইছে তাই। এমনিতে আপনারা জানবেন যে সারা বিশ্বে যত তেল উৎপাদন হয় তার 70% এজেন্সি নিয়ে বসে আছে আমেরিকা। এই যে আপনি তেল কেনেন গাড়ি, এই যে পেট্রোলের দাম বাড়ছে, এগুলো কে ঠিক করছে? আমেরিকার কাছ থেকে ভারতকে কিনতে হচ্ছে। মানে কিনছে দুবাই, বলছে দুবাই, কিংবা বলছে আমি কুয়েত থেকে নিচ্ছি, কেউ না। এগুলো সমস্ত কিনে রেখে দিয়েছে আমেরিকা। যা কিনতে হবে আমেরিকার কোম্পানিগুলোতে, প্রাইভেট কোম্পানি, তাদের কাছ থেকে কিনতে হবে। এবার দেখুন মজাটা কি হয়েছে। এবার পাকিস্তানের স্ট্রেংথটা কোথায় আপনাদের বোঝাই। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, যে ভারতবর্ষ এবং পাকিস্তানে ম্যাক্সিমাম মুসলিম কমিউনিটি তারা হচ্ছে কি সুন্নি, এবং সুন্নির পর ইরান থেকে শুরু করে দুবাই টুবাই ইত্যাদি জায়গাতে বেশ কিছু শিয়া আছে। শিয়া সুন্নির মধ্যে একটা ক্ল্যাশ বরাবরই ছিল। শিয়া এক ধরনের চিন্তাধারাতে বিশ্বাসী, সুন্নি এক ধরনের চিন্তাধারাতে বিশ্বাসী, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা হচ্ছে কি মুসলিম। কারবালার যুদ্ধে যত রক্তক্ষরণই হয়ে থাকুক, আবারও বলছি, এন্ড অফ দ্য ডে মুসলিম। আজকে যদি আপনার অফিসে সবার সঙ্গে সবার ক্যাচাল ঝগড়াঝাটি রয়েছে, কিন্তু যে মুহূর্তে আপনার অফিসকে কেউ অ্যাটাক করবে সব মিলে এক হয়ে যায়। দুনিয়ার নিয়ম তাই। আজকে এত ক্যাচাল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফন্দ ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেই ভোট হয়, ওই কালকে যাকে দু চোখে দেখতে পারতো সব মিলে একসাথে তারা ভোটটাকে করে। তো এইখানে ঘটনাটা হচ্ছে যে আজকে আপনাদেরকে জানতে হবে যে ভারতবর্ষের এই কমিউনিটি বা এই সুন্নি গোষ্ঠী এলো কোত্থেকে। না, তারা ইরান থেকে আসেনি, তারা তাজিকিস্তান বা কাজাকিস্তান থেকে আসেনি, ভুল ধারণা। মানে মূল যারা এই মুঘল সাম্রাজ্য, তারা কোত্থেকে এসেছিল? টার্কি থেকে, তুরস্ক থেকে তারা এসেছিল। দে অল আর টার্কিস। এবং তুরস্ক এমন একটা দেশ, এত তাদের প্রভাব, সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি তুরস্কের দিকে তাকিয়ে থাকে। তুরস্ক শান্তিপ্রিয় দেশ। তুরস্কের ম্যাক্সিমাম অংশটা এশিয়াতে থাকলো, তার রাজধানী বা যেহেতু ইউরোপে রয়েছে, তুরস্ককে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে ধরা যায়। এবং তুরস্কের সঙ্গে সাংঘাতিক ভালো সম্পর্ক স্পেন, তুরস্কের সঙ্গে সাংঘাতিক ভালো সম্পর্ক ইটালি ইত্যাদি ইত্যাদি দেশে। এবং তুরস্কের সঙ্গে কোন রকম সম্পর্ক খারাপ করতে চায় না জার্মানি। তার কারণটা হচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা বিজনেস আদান প্রদান রয়েছে। তুরস্কের খাবার দাবার সাংঘাতিক ভালো, স্পেশাল ধরনের ডিশ রয়েছে, এছাড়াও বিজনেস আসপেক্ট তো রয়েছেই। এই তুরস্ক কিন্তু মুসলিম কমিউনিটির অনেকটাই ইদানিং কন্ট্রোল করছে। আপনারা খেয়াল করুন, ইন্দিরার সময় কিন্তু হিন্দু মুসলমান হয়নি,
কারণ এই মুসলিম কান্ট্রি গুলো দেখেছিল যে ভাই বাংলাদেশও মুসলিম, তখন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানও মুসলিম, পশ্চিম পাকিস্তানও মুসলিম, আর ইন্দিরা তো আমাদের ঘরের মেয়ে। নাসের তো বলেই গেছে যে ইন্দিরা আমার মেয়ের মতো। তো সুতরাং এই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে আমরা নেই। ইন্দিরা সেটাকে ক্যাপিটাল করে পাকিস্তানকে দু টুকরো করে ছেড়ে দিয়েছেন। মোদিকে করবে কেন? মোদিজিকে করবে কেন? এবার আমেরিকা যেটা বলেছে যে হোয়াট ইউ ওয়ান্ট, সরাসরি ডোনাল্ড ট্রাম্প কথা বলেছে এই মুসলিম কান্ট্রি গুলোর সঙ্গে। তুরস্ক থেকে শুরু করে আজকে তারা পরিষ্কার বলেছে যে কোন রকম বেকায়দায় পাকিস্তানের উপর অ্যাটাক করলে আমরা সমস্ত মুসলিম কান্ট্রি একাট্টা হয়ে যাব। ভয়ঙ্কর ব্যাপার, আপনারা ভাবতে পারবেন না। তখন তুরস্কর নেতৃত্বে এই আপনার প্যালেস্টাইন থেকে শুরু করে একেবারে আফগানিস্তান হয়ে এইদিকে আপনার উত্তরের কাজাকস্তান, তুর্কমেনিস্তান, তাসকান ফাসকান ঘুরে, এদিকে আরাবিয়ান কান্ট্রি গুলো ঘুরে, মানে দুবাই থেকে শুরু করে যা যা আছে ওইদিকে আর কি আরাবিয়ান কান্ট্রি, সেই সমস্ত মুসলিম কান্ট্রি গুলো ঘুরে, এদিকে ইরানের সঙ্গে কিন্তু পাকিস্তানের ঝগড়া আছে, কিন্তু ইরানও তখন একাট্টা হয়ে যাবে এবং ইরান ইরাক শুদ্ধ পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে। এখানে শেষ না, আপনাদেরকে বলি, মানে মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে সব থেকে প্রোগ্রেসিভ যদি কেউ থাকে সেগুলো রাশিয়া থেকে ভেঙে আসা ওই কাজাকিস্তান, তার তুর্কমেনিস্তানের থেকেও বেশি যাদেরকে ধরা হয় তারা হচ্ছে কি আমাদের পূর্ব এশিয়ার নানান দেশগুলো, যেখানে বেশ কিছু মুসলিম রয়েছে, আপনার সিঙ্গাপুরে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, মালয়েশিয়া টোটালি মুসলিম কান্ট্রি, ইয়ে রয়েছে মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি জায়গায়, এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়াটা হচ্ছে টোটাল মুসলিম কান্ট্রি, কিন্তু অজস্র অসংখ্য মন্দির সেখানে, এবং ওদের মতন ধর্ম নিরপেক্ষ পাওয়া যায় না, এবং মন্দিরে নিয়মিত পুজো হয়। এক সময় তারা সবাই হিন্দু ছিল, তাদের নামগুলো পর্যন্ত হিন্দু হিন্দু, কিন্তু তারা মুসলিম। সেই শান্তিপ্রিয় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া চিরকাল ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, কিন্তু আজকে যদি ইসলামিক কান্ট্রি গুলো একাট্টা হয়ে যায় তাহলে দেখুন অ্যাটাকটা কত দিক থেকে আসতে পারে। এদিকে চীন চুপ করে বসে থাকবে, উস্কাবে, বাংলাদেশ থেকে অ্যাটাক আসতে পারে। ওদিকে চলে যান আপনার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়া, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ইত্যাদি ইত্যাদি করে আরাবিয়ান কান্ট্রি সব একাট্টা হয়ে যাবে। মোদী যুদ্ধ করবেন কার সঙ্গে? কি করে পাকিস্তানকে অ্যাটাক করবে? সেটা ডোনাল্ড ট্রাম্প বা মোগেম্বো বলল, মোগেম্বো খুশরা, মানে ভারতকে টাইট দেওয়া যাচ্ছে। মানে আমি জানি না, বিশ্বাস করুন জানি না, মোদী যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করছে, কিন্তু আমেরিকার সঙ্গে যা চাইছে তাই শুনছেন। একটা বাজে শব্দ বেরোয়নি, কারণ মোদী বেকায়দায় রয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে। আমি আবারও বলছি, আমি মোদীর পাশে, কিন্তু আমি পাশে থেকে তো লাভ নেই, আমেরিকা তার পাশে আছে কি? সেই মোগেম্বো খুশুয়ার মতন মোগেম্বো বলছে যুদ্ধ ফুদ্ধ সব বাদ দাও। তার কারণ আমেরিকার কাছে এ বার্তা গেছে, যদি এরকম কোন যুদ্ধ হয় এবং তুমি যদি গিয়ে ভারতের পাশে দাঁড়াও, তাহলে ভুলে যাও তোমার নতুন ব্যবসা পত্র, ইন্ডাস্ট্রি যা তুমি এই আরাবিয়ান কান্ট্রিতে করতে চাইছো একটাও করতে দেবো না। এমনকি দীর্ঘদিনের তেলের এজেন্সি দিয়ে রেখে দিয়েছি, সেটাও উইথড্র করে নেবো। আমেরিকা গুটিয়ে গেছে। মোগেম্বো খুশ নেই হুয়া, মোগেম্বো খুশ হুয়া इसलिए কি ভারত ফুসে রয়েছে। সেখান থেকে একেবারে গালে হাত বুলিয়ে আমাদের ট্রাম্প সাহেব বলছেন মোগেম্বো খুশ হুয়া, মানে ভারত এবার খুব বিপদে পড়েছে। এবার ভারত বিপদে পড়লে বারবার করে আমেরিকার কাছে যাবে, দেখুন না আমার 26 জনকে মেরে দিল, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ। রাশিয়াকে গিয়ে বলছে খুব খারাপ খুব খারাপ, চায়নাকে বলছে, চায়না বলছে আমি দেখছি, খুব খারাপ খারাপ বলে। হচ্ছে নাকি? তাহলে যুদ্ধটা কি কবে হবে? টিভি চ্যানেল গুলো তো যুদ্ধ ফুদ্ধ লাগিয়ে দিয়েছে, একেবারে প্রত্যেকদিন যুদ্ধ লাগছে, ঠাই 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 ঠাই, মানে বলছে যে এই তো কামান নিয়ে যাচ্ছে, এই কামান নিয়ে যাচ্ছে, দেখুন কামান নিয়ে যাচ্ছে, কামান নিয়ে যাচ্ছে, কামান নিয়ে যাচ্ছে, কামান নিয়ে যাচ্ছে, এই দেখুন আগুন জ্বলছে আগুন জ্বলছে, এই দেখুন আগুন জ্বলছে। সবাই বলছে হ্যাঁ যুদ্ধ লেগেছে, তারপর সামনে গিয়ে বলছে ধরবে, এটা লাইটার নিয়ে একটা পাগলা কি জানি নাড়াচাড়া করছে, এই তো দাঁড়িয়েছে এই যুদ্ধ। সুতরাং যুদ্ধ ফুদ্ধ ভুলে যান, যুদ্ধ হবে না। খারাপ লাগে কি জানেন, সেদিন যেমন শহীদ হয়েছিলেন আমার পিসমশাই, আমি আমার পিসমশাই বলে না, যারাই শহীদ হয়েছেন, যুদ্ধ হলে প্রাণ যাবে, কারো প্রাণ আমি চাই না যাক, আর একটা প্রাণও যাক চাই না, কিন্তু 26 জনের মৃত্যুর কি বদলা হবে? গল্প কথা কাল্পনিক জগতে প্রবেশ করবে। কেন ঘটনাটা ঘটলো?
আরেকদিন বলা যাবে। আজকে এই অবধি থাক। তবে আমার কথা, শেষ কথা, দেখুন এক পক্ষকাল গেল, যুদ্ধ হয়নি, শুধু যুদ্ধ 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 যুদ্ধ, হাল্লা চলেছে যুদ্ধে, আহা হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা 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 হাল্লা। আর ওদিক থেকে আমেরিকা বলছে মোগেম্বো খুশওয়া, যুদ্ধ হলে আমার অস্ত্র কিনবে। কিন্তু এখন দরকার নেই, এখন যুদ্ধ করার দরকার নেই, চেপে থাক। নমস্কার, আদাব।